রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা জোটে এবার যুক্ত হতে পারে বাংলাদেশ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সন্নিকটে হামলা মোকাবেলায় ইরানের প্রস্তুতি। গ্রিনল্যান্ডের পর এবার কিউবা দখলের হুমকি ট্রাম্পের। ইউক্রেনে বিধ্বস্ত F-16 ফাইটার জেট। কেপটাউনে শুরু ইরান, চীন, রাশিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া সামরিক মহড়া। ন্যাটো আদলে সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা জোটে এবার যুক্ত হতে পারে বাংলাদেশ। বর্তমানে এই জোটে যুক্ত হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে তুরস্ক। এবার বাংলাদেশ এতে যুক্ত হলে এটি হবে 4 দেশীয় একটি প্রতিরক্ষা জোট। টাইমস অব ইসলামাবাদ প্রকাশ করেছে খবর। সৌদি আরবের জেদ্দায় রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দ্বিপাক্ষিক বৈঠকের পর এই বিষয়ক আলোচনা সামনে এসেছে। টাইমস অব ইসলামাবাদের খবরে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তির মডেলের কাছাকাছি পাকিস্তান বাংলাদেশ একটি প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ সেনাবাহিনী। এ ধরনের একটি চুক্তির খসড়া তৈরির জন্য উভয় দেশ জয়েন্ট মেকানিজম প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে শিগগিরই যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। আর এই জোটের সাথে বাংলাদেশেরও যুক্ত হওয়া নিয়ে এখন জোর গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে তুরস্কের অন্তর্ভুক্তি নিয়ে বর্তমানে তুরস্কের সাথে আলোচনা চলছে পাকিস্তান ও সৌদি আরবের সাথে। গত সেপ্টেম্বরে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করেছে। চুক্তিতে বলা হয়েছে, কোনো এক দেশের উপর তৃতীয় কোনো দেশ আক্রমণ করলে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এদিকে সৌদি আরবে পাকিস্তান বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সহ উভয় দেশের মধ্যে সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়ে উপমহাদেশের রাজনীতিতে, বিশেষ করে ভারতে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। সৌদি আরবে ওয়াইসির পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আগে এক সপ্তাহে 2 বার টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। বাংলাদেশ পাকিস্তান সৌদি আরবের বৈঠকের 2 দিন আগে পাকিস্তান সফর করেছেন বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম। এই বৈঠকে আলোচনা হয়েছে পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট কেনার বিষয়। অপরদিকে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ সরাসরি বেসামরিক বিমান চলাচল। পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের আকস্মিক এই উন্নতিতে বর্তমানে অনেকটা দিশেহারা নয়াদিল্লি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সন্নিকটে রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দিয়ে বলেছেন, আমরা এটাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছি, আমাদের আর্মি এটা দেখছে এবং আমরা কিছু শক্তিশালী বিকল্পের দিকে নজর দিচ্ছি। আমরা একটা সিদ্ধান্ত নেব। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দেওয়ার পর ইরানের নেতৃত্ব আমাদেরকে আলোচনার প্রস্তাব দিয়েছে। তাদের সাথে আমাদের বৈঠক হতে পারে, তবে তার আগেই আমাদের হামলা করতে হতে পারে দেশটির বিরুদ্ধে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তিনি বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে ট্রাম্প প্রশাসনে। এক পক্ষ হামলার পক্ষে, অপর পক্ষ হামলার বিপক্ষে। যারা হামলার বিপক্ষে তাদের মতে ইরানে হামলা করলে সরকার বিরোধী আন্দোলন পণ্ড হয়ে যাবে। ইরান সরকার তখন বিক্ষোভকারীদের আমেরিকান ও ইসরায়েলপন্থী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে সেনা লেলিয়ে দিতে পারে। অপরদিকে যারা হামলার পক্ষে, তাদের মতে ইরানে স্বল্প মাত্রার হামলা করা যেতে পারে বিক্ষোভকারীদের রক্ষায়। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরান আর্মি। সারা দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ঘিরে মোতায়েন করা হয়েছে রাডার। প্রস্তুত রাখা হয়েছে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম। যে কোনো সময় আকাশে ওড়ার জন্য প্রস্তুত সমস্ত যুদ্ধ বিমান ও পাইলটরা। ইরানের সংসদ স্পিকার বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি ও ইসরায়েলে তারা হামলা পরিচালনা করবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম সেনা ও সরকারি সূত্র উল্লেখ করে লিখেছে, যুক্তরাষ্ট্রে ইরানে হামলা আসন্ন। ডোনাল্ড ট্রাম্প আর্মিকে নির্দেশ দিয়ে রেখেছেন ইরানে হামলার জন্য প্রস্তুত থাকতে। এরপর ট্রাম্প প্রশাসন সহ যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ সহ বিভিন্ন মহলে এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে। অপরদিকে সরকার বিরোধী ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত কয়েকদিনে নিহত হয়েছে শত শত মানুষ। রোববার ইরানের বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, ইরানে দাঙ্গাবাজদের হামলায় নিরাপত্তা বাহিনীর 114 জন নিহত হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে শত শত বিক্ষোভকারী। বিভিন্ন হাসপাতাল থেকে মোবাইলে ধারণকৃত অনেক নিহতদের বডি ব্যাগের দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প আগেই হুমকি দিয়ে রেখেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের প্রতি মারণাস্ত্র ব্যবহার করে তাহলে তিনি ইরানের বিরুদ্ধে কঠিন হামলা পরিচালনা করবেন। গ্রিনল্যান্ডের পাশাপাশি কিউবা দখলেরও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প রোববার কিউবার উদ্দেশ্যে বলেন, সময় থাকতে আমাদের সাথে সমঝোতায় আসো, তা না হলে পরিণতির জন্য অপেক্ষা করো। তোমাদের দেশে আর ভেনিজুয়েলা থেকে কোনো জ্বালানি তেল যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বহু বছর ধরে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল আর নগদ অর্থ পেয়েছে কিউবা। বিনিময়ে ভেনিজুয়েলার 2 স্বৈরশাসককে পাহারা দিয়েছে কিউবা, কিন্তু আর তারা সে সুযোগ পাবে না। ট্রাম্প লিখেছেন, নো মোর মানি, নো মোর অয়েল টু কিউবা, টোটালি জিরো। দেরি হয়ে যাওয়ার আগে আমাদের সাথে ডিল করো কিউবা। কিউবা ছিল ভেনিজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। ভেনিজুয়েলা থেকে গড়ে প্রতিদিন 35,000 ব্যারেল জ্বালানি তেল যেত কিউবায়। বর্তমানে সেটি বন্ধ, ফলে অস্থিরতা চলছে দেশটির জ্বালানি খাতে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত সুরক্ষায় নিয়োজিত ছিল কিউবান আর্মির বিশেষ একটি টিম। কিউবা স্বীকার করেছে, নিকোলাস মাদুরোকে গ্রেফতার অভিযানে নিহত হয়েছে তাদের 32 সেনা। ট্রাম্পের হুমকির জবাবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা কি করব সেটা বাইরের কারো কথাই ঠিক করব না। দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন ঘিরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে শনিবার থেকে শুরু হয়েছে নৌ মহড়া। এই মহড়ায় দক্ষিণ আফ্রিকার সাথে অংশ নিচ্ছে রাশিয়া, চীন, ইরান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া সহ ব্রিক্সের বিভিন্ন সদস্য দেশ। সপ্তাহব্যাপী এর মহড়া শুরু হয়েছে যখন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা আগ্রাসন চালিয়েছে এবং ইরান, গ্রিনল্যান্ড, কিউবা ও কলম্বিয়াও আগ্রাসন হুমকিতে রয়েছে। তবে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ ছাড়া সম্পূর্ণ নীরব রাশিয়া ও চীন। একইভাবে ইরান সহ অন্যান্য দেশেও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে চীন, রাশিয়া নীরব থাকবে বলেই মনে করেন অনেক বিশ্লেষক। ফলে বহুজাতিক এই মহড়া নিয়ে তেমন আগ্রহ নেই কারোর। ইউক্রেনে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি F-16 ফাইটার জেট। রাশিয়ার S-300 মিসাইলের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে রোববার। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য। এতে বলা হয়েছে, পরপর 2টি মিসাইলের আঘাতে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে ইউক্রেনের 4টি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে রাশিয়া। সর্বশেষ বিধ্বস্ত বিমানের পাইলটের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়া 2 সপ্তাহের এই নজিরবিহীন বিক্ষোভে নিহতের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা HRANA। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নিলে তার চড়া মূল্য দিতে হবে। হামলা চালানো হবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও জাহাজগুলোতে। যুক্তরাষ্ট্র ভিত্তিক HRAN এর রোববারের তথ্য অনুযায়ী বিক্ষোভে এই পর্যন্ত 495 জন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। 2 সপ্তাহে গ্রেফতার করা হয়েছে 10,600-এর বেশি মানুষকে। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করেনি, তবে রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের মর্গগুলোতে কয়েক ডজন লাশের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। তেহরানের কাছাকাছি একটি মর্গ থেকে পাওয়া ফুটেজে বিবিসি প্রায় 180টি মরদেহের ব্যাগ গণনা করেছে। এর আগে বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ে হামলা চালান। ইরানের মার্কিন মদতপুষ্ট ক্ষমতাচ্যুত শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি বিক্ষোভকারীদের সরকারি কার্যালয় দখলে নেওয়ার আহ্বান জানান। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপ করারও অনুরোধ করেন। এরপর কঠোর অবস্থানে যায় ইরানের সরকার। তারা এই অবস্থাকে রেড লাইন ঘোষণা করে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপ সহ কঠোর পদক্ষেপের কথা বিবেচনা করছে। স্থানীয় সময় রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সেনাবাহিনী এটি পর্যবেক্ষণ করছে এবং আমরা কিছু অত্যন্ত কঠোর পদক্ষেপের কথা ভাবছি। আমরা দ্রুতই একটি সিদ্ধান্তে পৌঁছাবো। তিনি আরও জানান, তার সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনার প্রস্তাব দিয়ে যোগাযোগ করেছে এবং একটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে তিনি যোগ করেন, বৈঠকের আগেই হয়তো আমাদের ব্যবস্থা নিতে হতে পারে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, প্রেসিডেন্ট ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। দুই মার্কিন কর্মকর্তা CNN-কে জানান, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সেক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হস্তক্ষেপের বিভিন্ন পরিকল্পনা নিয়ে ব্রিফ করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। এসব আলোচনায় সরাসরি মার্কিন সামরিক শক্তি ব্যবহার ছাড়াও বিকল্প পথ নিয়ে কথা হয়েছে। প্রস্তাবিত বেশ কয়েকটি বিকল্পে তেহরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্ব পেয়েছে, যাদের মাধ্যমে সরকার বিক্ষোভ দমন করছে বলে অভিযোগ রয়েছে। তবে হোয়াইট হাউসের ভেতরে এ নিয়ে উদ্বেগও রয়েছে। প্রশাসনের একটি অংশ মনে করছে, সামরিক হামলা উল্টো ফল বয়ে আনতে পারে এবং বিক্ষোভ দুর্বল হয়ে পড়তে পারে। কর্মকর্তাদের আশঙ্কা, এমন হামলা ইরানের জনগণকে সরকারের পক্ষে একত্রিত করতে পারে কিংবা তেহরান পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC দেশটিতে সাম্প্রতিক দাঙ্গা ও সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। রোববার সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে IRGC জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসীদের এই অপচেষ্টা অতীতের শত্রুদের দ্বারা পরিচালিত অন্যান্য ষড়যন্ত্রের মতোই চূড়ান্তভাবে ব্যর্থ হবে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে বেশ কিছু সাধারণ নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাহাদাত বরণ মূলত ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি 12 দিনের সামরিক আগ্রাসনেরই একটি বর্ধিত অংশ। IRGCর মতে, যুক্তরাষ্ট্র এবং দখলদার ইহুদিবাদী শাসক গোষ্ঠী সেই ঐতিহাসিক যুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই এই বর্বরতা চালাচ্ছে। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী এবং ভার হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনি পশ্চিমা মিডিয়া ও রাষ্ট্রগুলোর সহায়তা ইরানের সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছেন। পাশাপাশি বর্ণবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রীর মদতপুষ্ট এই হস্তক্ষেপের জন্য ট্রাম্পকে ইরানি জনগণের কাছ থেকে চরম জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশ জুড়ে চলা এই সহিংসতায় এখন পর্যন্ত 109 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। IRGC এই শহীদদের বীরত্বকে স্মরণ করে ইরানি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এক টেলিভিশন ভাষণে বলেন, সরকার জনগণের যৌক্তিক অভিযোগ শোনার জন্য প্রস্তুত। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, প্রতিবাদ এবং সহিংস দাঙ্গার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই সহিংসতার নেতৃত্ব দিচ্ছে। আমি সাধারণ নাগরিকদের অনুরোধ করব, তারা যেন এই সন্ত্রাসী ও দাঙ্গাকারীদের থেকে দূরে থাকেন, যারা সাধারণ মানুষ হত্যা করছে এবং সরকারি বেসরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। এই প্রেক্ষাপটে অস্থিরতা ও সহিংস দাঙ্গা দমনে সাধারণ জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে IRGC। সোমবার দেশব্যাপী আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সকল ইরানিকে সক্রিয়ভাবে অংশ নিতে বলেছে সংস্থাটি। বিবৃতিতে IRGC জানিয়েছে, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ইসলামী প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থা এবং বেলায়াত ফকিহ বা সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের মর্যাদা রক্ষা করা ইরানিদের জন্য একটি রেড লাইন। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব আদর্শ রক্ষায় ইরানিরা তাদের সমস্ত শক্তি দিয়ে সাহসিকতার সঙ্গে লড়াই করবে। বিবৃতিতে স্পষ্ট করা হয়, সরকারি ও বেসরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, চলমান প্রাণঘাতী সহিংসতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্ট সন্ত্রাসীদের সরাসরি জড়িত থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নাশকতার পেছনে ওয়াশিংটন ও তেল আবিবের হাত থাকার বিষয়টি এখন দিবালোকের মতো স্পষ্ট। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করেন, যেখানে পম্পেও ইরানের রাস্তায় মোসাদ এজেন্টদের উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন। আরাকচি বলেন, সাবেক CIA পরিচালক পম্পেও নির্লজ্জভাবে স্বীকার করেছেন মোসাদ ও তাদের মার্কিন সহযোগীরা ইরানে কি করছে। সাধারণ মানুষের অর্থনৈতিক প্রতিবাদকে দাঙ্গায় রূপ দিতে তারাই কাজ করছে।
তিনি আরও বলেন, ইরানি পুলিশ কর্মকর্তাদের প্রকৃত সন্ত্রাসীরা হত্যা করছে, যাদের তদারকি করছে মোসাদ এজেন্টরা। আরাকচি ট্রাম্প প্রশাসনের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রে যখন পুলিশি বর্বরতা চলে তখন ট্রাম্প প্রশাসন তাকে আত্মরক্ষা বলে সমর্থন দেয়। তিনি মিনিয়াপোলিসে এক তরুণীকে হত্যার উদাহরণ দিয়ে বলেন, সেখানে ট্রাম্প পুলিশকে সমর্থন দিয়েছেন এবং ভুক্তভোগীকে অভ্যন্তরীণ সন্ত্রাসী বলেছেন, অথচ ইরানের দাঙ্গাকারীদের সহিংসতাকে তারা সমর্থন দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আগুন নিয়ে খেলছে তাদের মনে রাখা উচিত আগুনের শিখা শেষ পর্যন্ত অগ্নিসংযোগকারীকেও পুড়িয়ে ফেলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। রোববার সংসদীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, হামলা চালানো হলে তেহরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। ইরানি স্পিকার সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে ইসরায়েল এবং মার্কিন সামরিক ও নৌ ঘাঁটি উভয়ই আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে। তিনি বলেন, ইরান বর্তমানে 4টি ফ্রন্টে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সংঘর্ষে লিপ্ত, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক, সামরিক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। এই ফ্রন্টগুলো একসঙ্গে প্রকাশিত হচ্ছে। তিনি বলেন, 12 দিনের যুদ্ধের সময় শত্রুরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগের পরিকল্পনা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। এখন তারা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগ করেছে। আমরা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছি। ইরানে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারে এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল। রোববার রয়টার্স 3টি নির্ভরযোগ্য ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সূত্রমতে, শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোন আলাপ হয়। সেখানে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। যদিও মার্কিন কর্মকর্তারা এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, এই দুই নেতার আলোচনায় ইরান ছাড়াও গাজা এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি প্রাধান্য পেয়েছে। ইসরায়েলের চ্যানেল 12-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরে এমন ধারণা প্রবল হচ্ছে যে ট্রাম্প তার হুমকি বাস্তবে রূপ দিতে পারেন এবং ইরানের উপর একটি সামরিক হামলা চালাতে পারেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সম্ভাব্য এই সংঘাতের জেরে ইরান বা তার আঞ্চলিক মিত্রদের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন শহরে আগাম প্রস্তুতি শুরু হয়েছে। মধ্যাঞ্চলীয় শহর পেতা তিকভা সহ বেশ কিছু এলাকায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে। তবে ইসরায়েলের এই সর্বোচ্চ সতর্কতার বাস্তবিক রূপ কি বা কি ধরনের সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভ কেবল আরেকটি সামাজিক অস্থিরতার অধ্যায় নয়, বরং এটি ইসলামী প্রজাতন্ত্রের 4 দশকের শাসন ব্যবস্থার ভেতরে জমে থাকা এক গভীর বৈধতা সংকটের নগ্ন প্রকাশ। যে রাষ্ট্র একসময় বিপ্লবী আদর্শ, ধর্মীয় নৈতিকতা ও জাতীয় স্বাধিকার রক্ষার প্রতিশ্রুতির মাধ্যমে জনগণের আনুগত্য নিশ্চিত করেছিল, আজ সেই রাষ্ট্রই তার অর্থনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক অচলাবস্থা এবং প্রজন্মগত বিচ্ছিন্নতার ভারে নুয়ে পড়ছে। তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানদারদের প্রতিবাদ নিয়ে শুরু হওয়া এই আন্দোলন খুব দ্রুত ইরানের 31টি প্রদেশে ছড়িয়ে পড়েছে, যা দেখিয়ে দিচ্ছে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের প্রায় সব স্তরের ক্ষোভের সম্মিলিত বিস্ফোরণ। ইরানে রিয়ালের ঐতিহাসিক পতন হয়েছে, যেখানে 1 মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে এসেছে প্রায় 14 লাখে। এটি শুধু একটি মুদ্রা সংকট নয়, এটি রাষ্ট্র পরিচালনার প্রতি জনগণের আস্থার ধসের প্রতীক। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা, দুর্নীতি এবং সাম্প্রতিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে সৃষ্ট নিরাপত্তা ও ব্যয়ের চাপ এই সংকটকে আরও তীব্র করেছে। কিন্তু এই বিক্ষোভের গভীরতা বোঝার জন্য কেবল অর্থনীতির দিকে তাকালেই চলবে না। এর শিকড় প্রথিত আছে রাজনৈতিক বঞ্চনা, আদর্শিক ক্লান্তি এবং একটি তরুণ প্রজন্মের হতাশায়, যারা 1979 সালের ইসলামী বিপ্লবের বয়ানকে নিজেদের জীবনের বাস্তবতার সঙ্গে মেলাতে পারছে না। 2022 সালের মাহসা আমিনি হত্যাকাণ্ডের পর যে আন্দোলন হয়েছিল তা মূলত নারীদের নেতৃত্বে সামাজিক স্বাধীনতা ও ব্যক্তিগত মর্যাদার প্রশ্নে কেন্দ্রীভূত ছিল। বর্তমান বিক্ষোভে সেই ক্ষোভ রয়ে গেছে, তবে নেতৃত্বের ধরন বদলে গেছে। এবার রাস্তায় বেশি দেখা যাচ্ছে তরুণ পুরুষদের, যারা বেকারত্ব, মূল্যস্ফীতি এবং রাষ্ট্রের তথাকথিত বৈদেশিক অভিযাত্রার কারণে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে দেখেছে। গাজা নয়, লেবানন নয়, আমার
আমার জীবন ইরানের জন্য। এই স্লোগান কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি ইরানি রাষ্ট্রের 4 দশকের আঞ্চলিক নীতির বিরুদ্ধে এক তীব্র সামাজিক প্রতিবাদ। ইরান নিজেকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের প্রতিরোধকের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে উপস্থাপন করেছে। হামাস, হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলা করার চেষ্টা করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই কৌশল একদিকে যেমন ইসরায়েলি হামলায় তার মিত্রদের দুর্বল অবস্থায় ফেলেছে, অন্যদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতনের মতো ভূরাজনৈতিক ধাক্কা ইরানের আঞ্চলিক প্রভাবকে প্রশ্নবিদ্ধ করেছে। এর ফলশ্রুতিতে দেশের ভেতরে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই ব্যয়বহুল নীতির মূল্য তারা কেন দেবে যখন নিজেদের ঘরে কাজ নেই, ভবিষ্যৎ নেই, স্থিতিশীলতা নেই। বিক্ষোভে শোনা স্বৈরাচারের মৃত্যু হোক ধ্বনি সরাসরি শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আঘাত হানে এবং এটি প্রমাণ করে যে আন্দোলন আর কেবল নীতিগত সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং শাসন কাঠামোর বৈধতাকেই প্রশ্ন করছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী অন্তত 42 জন নিহত এবং 2000-এর বেশি মানুষ আটক হওয়া দেখিয়ে দেয় রাষ্ট্র কিভাবে পরিচিত দমনপীড়নের পথেই হাঁটছে। যদিও সরকারিভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো পদক্ষেপ ইরানি কর্তৃপক্ষের পুরনো কৌশলের পুনরাবৃত্তি, যার মাধ্যমে তারা তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে আন্দোলনের বিস্তার ও আন্তর্জাতিক নজর সীমিত করতে চায়। তবে বর্তমান ডিজিটাল যুগে এই ধরনের পদক্ষেপ একদিকে যেমন ক্ষণস্থায়ী, অন্যদিকে জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে, কারণ এটি রাষ্ট্রের অনাস্থা ও ভয়কে প্রকাশ করে। রেজা পাহলভির মতো নির্বাসিত বিরোধী নেতাদের আহ্বান এই বিক্ষোভে প্রতীকী প্রভাব ফেললেও বাস্তবতা হলো ইরানের অভ্যন্তরে এখনও কোনো সুসংগঠিত ঐক্যবদ্ধ বিকল্প রাজনৈতিক শক্তি দৃশ্যমান নয়। ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতর থেকেই কিছু তরুণরা বিক্ষোভে যোগ দেওয়ার ভিডিও, মসজিদে অগ্নিসংযোগের খবর এবং ধর্মীয় প্রতীকের প্রতি অবমাননা রাষ্ট্রের আদর্শিক ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে, কারণ ইসলামী প্রজাতন্ত্রের শক্তি এতদিন ধর্ম ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য সম্পর্কের উপর দাঁড়িয়েছিল। সেই সম্পর্কই আজ প্রশ্নবিদ্ধ। ইরানের জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স 30 বছরের নিচে এবং এই প্রজন্ম এমন এক বিশ্বে বড় হচ্ছে যেখানে তথ্য প্রবাহ সীমাহীন, জীবনযাত্রার তুলনা আন্তর্জাতিক এবং ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষা গভীর। বাধ্যতামূলক হিজাব আইনের শিথিল প্রয়োগ, নারীদের প্রকাশ্য অবাধ্যতা এবং রাষ্ট্রের অসহায় নীরবতা দেখিয়ে দেয় যে কর্তৃত্ব আর আগের মতো নিরঙ্কুশ নেই। রাষ্ট্র একদিকে সীমিত অর্থনৈতিক ছাড় ও প্রতিশ্রুতি দিয়ে ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছে, অন্যদিকে নিরাপত্তা বাহিনী নামিয়ে শক্তি প্রদর্শন করছে। কিন্তু বিশ্লেষকদের মতে এই দ্বৈত কৌশল ক্রমেই কার্যকারিতা হারাচ্ছে। আয়াতুল্লাহ খামেনির বয়স, উত্তরাধিকার প্রশ্ন এবং ক্ষমতার অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্য ইরানের শাসকদের জন্য বহিরাগত চাপ তৈরি করলেও ইরানের ভেতরে বিদেশি হস্তক্ষেপ নিয়ে ভয় এবং দ্বিধা এখনও প্রবল। অনেকেই সরকারের পতন চান, কিন্তু আরেকটি যুদ্ধ বা বিদেশি বোমাবর্ষণ নয়। এই দ্বন্দ্বই ইরানের বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিকে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে সেই পরিবর্তনের মূল্য নিয়ে গভীর শঙ্কা। তাই বর্তমান বিক্ষোভকে কেবল শাসন পতনের পূর্বাভাস হিসেবে দেখা অতি সরলীকরণ হবে, বরং এটি একটি দীর্ঘস্থায়ী রূপান্তর প্রক্রিয়ার সূচক, যেখানে ইসলামী প্রজাতন্ত্র হয় নিজেকে মৌলিকভাবে বদলাতে বাধ্য হবে, নয়তো ধীরে ধীরে তার সামাজিক ভিত্তি হারাবে। ইতিহাস দেখিয়েছে ইরান বারবার সংকট পেরিয়ে টিকে গেছে দমন, আপোষ এবং কৌশলগত পশ্চাদপসরণের মাধ্যমে। কিন্তু আজকের সংকটের পার্থক্য হলো এটি কোনো একক ইস্যুতে সীমাবদ্ধ নয়। এটি অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও পরিচয়ের এক সমন্বিত বিদ্রোহ। আস্থা ভাঙার পর রাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেই আস্থা পুনর্গঠন, যা কেবল শক্তি প্রয়োগে সম্ভব নয়। যদি ইরানের নেতৃত্ব এই বাস্তবতা অনুধাবন করতে ব্যর্থ হয়, তবে বর্তমান বিক্ষোভ হয়তো তাৎক্ষণিকভাবে শাসন উৎখাত করবে না, কিন্তু এটা নিশ্চিতভাবেই ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎকে এমন এক অনিশ্চিত টালমাটাল পথে ঠেলে দিয়েছে, যেখানে বৈধতা আর স্বতঃসিদ্ধ নয়, বরং প্রতিদিন নতুন করে প্রশ্নের মুখে পড়ছে। তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান বিক্ষোভ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আন্দোলন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজের মতে প্রাণহানি ছাড়িয়েছে 500 ঘর।
দেশটিতে সামরিক হামলার হুমকি দিচ্ছে ইরানের চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। অথচ এই দুই পরাশক্তির বিরুদ্ধে ইরানের সবচেয়ে প্রতিবাদী কণ্ঠস্বরের কোনো হদিস নেই। না প্রকাশ্যে কোনো বক্তব্য, না কোনো বিবৃতি। কোথাও নেই ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। খামেনির এই দুর্দিনে কেন চুপ এই সাবেক প্রেসিডেন্ট? ইরানের ইতিহাসের সবচেয়ে আগ্রাসী প্রেসিডেন্ট ধরা হয় আহমাদিনেজাদকে। 2005 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই বিশ্ব রাজনীতিতে যেন এক সুনামি বইয়ে দিয়েছিলেন তিনি। সে সময় আহমাদিনেজাদের ভয়ে রীতিমতো কাঁপত মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের সব উদ্বেগ এক পাশে সরিয়ে ইরানকে পরমাণু সমৃদ্ধ করতে চেয়েছিলেন তিনি। হুমকি দিয়েছিলেন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলারও। ইহুদিবাদের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিনি। বলেছিলেন, অনেকে বলে আমেরিকা ও ইহুদিবাদ ছাড়া পৃথিবী সম্ভব নয়, কিন্তু আমি বলছি এটা সম্ভব এবং এটাই আমাদের লক্ষ্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্তাদের হত্যা করে গত বছরের জুনে। অথচ টু শব্দটি করেননি ইসরায়েল বিরোধী আহমাদিনেজাদ, যে কারণে সে সময় ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর গুঞ্জনও। তবে এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে পরে নীরবতা ভাঙেন তিনি। ওই বিবৃতিতে নিহত কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের পরিবারের প্রতি সমবেদনা জানালেও ইসরায়েলকে আগ্রাসনকারী বা আইন লঙ্ঘনকারী বলেননি তিনি। কেবল ব্যবহার করেছেন আক্রমণ শব্দটা। একসময় যে ব্যক্তি ইসরায়েল নিয়ে প্রায় প্রতিদিন কঠোর বক্তৃতা দিতেন, তার এমন দায়সারা বক্তব্যে তখন সন্দেহ করেছিল অনেকেই। ইরান ইসরায়েল যুদ্ধের সময় আহমাদিনেজাদ নীরব থাকলেও 10 জুলাই তেহরানে টুয়ার্ড স্প্রিং মুভমেন্ট নামের এক সভায় প্রাদেশিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। 5 ঘন্টার ওই বৈঠকে খুবই সংক্ষিপ্ত একটি বক্তব্য দেন আহমাদিনেজাদ। অথচ একটিবারের জন্য ইসরায়েলের সঙ্গে সদ্য শেষ হওয়া যুদ্ধের কথা মুখে আনেননি তিনি। যদিও 2005 থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে তার একের পর এক ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বক্তব্যের জেরে আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় ইরানকে। সাম্প্রতিক সময়ে আহমাদিনেজাদের চুপ থাকার পেছনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বন্দ্বের কথা বলে থাকেন অনেকে। যদিও একসময় খামেনির সবচেয়ে প্রিয় প্রেসিডেন্ট ছিলেন আহমাদিনেজাদ, সেই তিনি কেন হঠাৎ খামেনির বিরাগভাজন হলেন সেটা এখনো ধোঁয়াশে। 2024 সালের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে হঠাৎ আহমাদিনেজাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়াও এক বিরাট রহস্য। আহমাদিনেজাদের বিদেশ সফর নিয়েও আছে নানা আলোচনা। গত বছরের 3 জুন হাঙ্গেরির বুদাপেস্টে লুডোভিকা ইউনিভার্সিটিতে যান তিনি। অথচ ওই বিশ্ববিদ্যালয় দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আদর্শিক কেন্দ্র এবং ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত, যেখানে কিনা আহমাদিনেজাদ যাওয়ার মাত্র 2 মাস আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেওয়া হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। সব জেনেও ইসরায়েলপন্থী সেই বিশ্ববিদ্যালয়ে আহমাদিনেজাদের যাওয়া আজও কুহেলিকা। সেই অস্পষ্টতা আরও বাড়ে হাঙ্গেরির সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিঙ্গা গোনেৎসের কথায়। তিনি বলেন, এটা শুধু একটি বিশ্ববিদ্যালয় বক্তৃতা ছিল না, গভীর রাত পর্যন্ত তিনি কারো সঙ্গে গোপন বৈঠক করেছেন। অন্যদিকে হাঙ্গেরির এক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এমন সফর অসম্ভব। তিনি বিমানবন্দরের সরকারি লাউঞ্জ ব্যবহার করেন এবং সামরিক গোয়েন্দা সংস্থার সুরক্ষিত এলাকায় যান। এরপর বৈঠক শেষে 7 জুন তেহরানে ফেরেন তিনি। এর ঠিক 6 দিন পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইসরায়েলের নিখুঁত অভিযানে প্রাণ হারান বেশ কয়েকজন সামরিক শীর্ষকর্তা ও পরমাণু বিজ্ঞানী। পরে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে দেশ জুড়ে সরাসরি অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে খামেনি প্রশাসন। তাদের মধ্যে আহমাদিনেজাদের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তিও ছিল, যদিও পরে মুক্তি দেওয়া হয়েছে তাদের। 2023 সালে আহমাদিনেজাদের গুয়েতেমালা সফরও এক রহস্যের। ইসরায়েল ঘনিষ্ঠ গুয়েতেমালায় পরিবেশ সম্মেলনে রওনা দিলে তেহরান বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। প্রায় 7 ঘন্টা পর অনুমতি পান আহমাদিনেজাদ। আশ্চর্যজনকভাবে ওই দিনই ইসরায়েলে হামলা চালায় হামাস। পরবর্তীতে 2024 সালের মে মাসে আবারও হাঙ্গেরি যান তিনি। এর 9 দিন পর রহস্যজনকভাবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন, যে রহস্যের জট আজও খোলেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, রেজা পাহলভিকে ক্ষমতায় বসানোর কোনো ইচ্ছে নেই তার। ইরানে জনপ্রিয় এমন কাউকেই ক্ষমতায় বসাতে চান তিনি। আর সেই জনপ্রিয়তার বিচারে আহমাদিনেজাদ বেশ এগিয়েই আছেন ইরানিদের কাছে।
সবশেষ 11 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা করে যুক্তরাষ্ট্রের ঘোষিত রেড লাইন অতিক্রম করেছে। আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। সামরিক বাহিনী এটি পর্যালোচনা করছে। দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের ব্যাপারে কি সেই সিদ্ধান্ত, তা হয়তো সময়ই বলে দেবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।